নমস্কার, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গ ভারতের মানচিত্রে কেবল একটি রাজ্য নয়, বরং এটি একটি চিরন্তন রাজনৈতিক মহা গবেষণাগার। 1947 সালের দেশভাগের রক্তক্ষরণ থেকে শুরু করে আজকের ডিজিটাল রাজনীতির মেরুকরণ, এই ভূখণ্ড বারবার দেখেছে ক্ষমতার উত্থান, পতনের হাহাকার আর রাজনৈতিক লড়াই। আমরা অনেকেই বর্তমান রাজনীতি নিয়ে চর্চা করি, কিন্তু ইতিহাসে সেই ধুলোমাখা পাতাগুলো কি উল্টে দেখেছি? কেন বাংলার রাজনীতি ভারতের অন্যান্য সব রাজ্যের চেয়ে আলাদা? কেন এখানকার মানুষ আজও ভাতের লড়াই আর ভাতের অধিকারকে এক করে দেখে? আমাদের এই সিরিজ পশ্চিমবঙ্গের রাজনীতির মহাকাব্য 12টি পর্বের এই দীর্ঘযাত্রায় আমরা ফিরে যাব সেই 1947 সালে, আর সেখান থেকে ধাপে ধাপে উঠে আসবো 2026-এর দোরগোড়ায়। এটি কেবল সাল তারিখের ইতিহাস নয়, এটি বাংলার সমাজ, অর্থনীতি আর সাধারণ মানুষের অদম্য জেদের কাহিনী। আজকে পর্বে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজনীতির মহাকাব্য পর্ব 11, 2021-এর নির্বাচন, ক্ষমতা লড়াই না রাজনৈতিক মতাদর্শের সংঘর্ষ। 2011 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ভারতের নির্বাচনী ইতিহাসে কেবল একটি রাজ্যের ক্ষমতার লড়াই ছিল না, এটি ছিল দুটি ভিন্ন মেরুর রাজনৈতিক দর্শনের এক মহাযুদ্ধ। একদিকে ছিল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, ডবল ইঞ্জিন সরকার, আর অন্যদিকে সোনার বাংলা গড়ার ডাক, তৃণমূল কংগ্রেসের বাংলার নিজের মেয়ের উপর ভরসা এবং আঞ্চলিক আস্মিতার লড়াই। এই পর্বটি পশ্চিমবঙ্গের ইতিহাসে সেই উত্তাল সময়ের দলিল, যেখানে প্রতিটি পাড়া, প্রতিটি চা চক্র আর প্রতিটি দেওয়াল লিখনের চিৎকার করে বলছিল খেলা হবে। 2016 থেকে 2021-এর সেই দীর্ঘ রাজনৈতিক মেরুকরণ এই নির্বাচনে এসে চূড়ান্ত বিস্ফোরণের রূপ নিয়েছিল। এই নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকেই। বিজেপি যখন 18টি আসন জিতে বাংলার রাজনৈতিক মানচিত্রে এক বিশাল গেরুয়া থাবা বসালো, তখন তৃণমূলের অন্দরে ত্রাহি ত্রাহি রব। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন কেবল আবেগ দিয়ে এই সুসংগঠিত আর অর্থ বলে বলীয়ান শক্তির মোকাবিলা করা সম্ভব নয়। তিনি নিয়ে এলেন ভোটকুশলী প্রশান্ত কিশোরকে বা পিকেকে। শুরু হলো দিদিকে বলো এবং পরবর্তীতে দুয়ারে সরকারের মতো নিখুঁত প্রশাসনিক কর্মসূচি। তৃণমূল তাদের দলের ভেতরের পচন রুখতে এবং নিচুতলার কর্মীদের মানুষের কাছে পাঠাতে এক পেশাদারি ছাঁচে নিজেদের ঢেলে সাজালো। অন্যদিকে বিজেপি তখন আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। মুকুল রায়ের পর শুভেন্দু অধিকারীর মতো তৃণমূলের ঘরের ছেলে যখন মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে পদ্ম পতাকা হাতে নিলেন, তখন মনে হচ্ছিল তৃণমূলের দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়া এখন কেবল সময়ের অপেক্ষা। 2021 নির্বাচনের প্রচার ছিল নজিরবিহীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দফায় দফায় বাংলা সফর করলেন। আসল পরিবর্তনের ডাক দিয়ে তাঁরা বোঝাতে চাইলেন যে পিসি ভাইপোর সিন্ডিকেট রাজ শেষ করার সময় এসে গেছে। এর বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায় এক অভিনব রণকৌশল নিলেন। নন্দীগ্রামে প্রচারের সময় পায়ে চোট পেয়ে তিনি যখন হুইল চেয়ারে বসে সারা বাংলা চষে বেড়ানো শুরু করলেন, তখন সেই দৃশ্যটি সাধারণ মানুষের, বিশেষ করে মহিলাদের মনে এক গভীর সহমর্মিতা তৈরি করলো। ভাঙা পায়ে লড়াই হয়ে উঠল এক অদম্য জেদের প্রতীক। বিজেপি যখন জয় শ্রীরাম স্লোগানকে রাজনীতির প্রধান হাতিয়ার করল, তখন মমতা জয় বাংলা এবং চণ্ডীপাঠ দিয়ে প্রমাণ করতে চাইলেন যে তিনি বহিরাগত শক্তির বিরুদ্ধে বাংলার নিজস্ব সংস্কৃতিকে রক্ষা করছেন। এই লড়াইয়ের সবচেয়ে বড় রণক্ষেত্র ছিল নন্দীগ্রাম। যে নন্দীগ্রাম একসময় মমতাকে ক্ষমতায় এনেছিলেন, সেই নন্দীগ্রামেই তিনি মুখোমুখি হলেন তারই একসময় সেনাপতি শুভেন্দু অধিকারী। সারা ভারতের নজর ছিল এই একটি কেন্দ্রের উপর। একদিকে ছিল ভূমিপুত্রের দাবি, অন্যদিকে ছিল নেত্রীর ব্যক্তিগত চ্যালেঞ্জ। নন্দীগ্রামে সেই লড়াই প্রমাণ করে দিল যে বাংলার রাজনীতিতে আদর্শের চেয়ে অনেক সময় ব্যক্তির সংঘাত বড় হয়ে দাঁড়ায়। কিন্তু নন্দীগ্রামের সেই কাঁটা ছড়ানো লড়াইয়ের বাইরেও সারা বাংলায় এক অদ্ভুত বিপ্লব ঘটেছিল, যা দিল্লির হেভিওয়েট নেতারা এবং সংবাদ মাধ্যমের সমীক্ষকরা আঁচ করতে পারেননি। নির্বাচনের 8টি দফা ছিল এক দীর্ঘ স্নায়ুর লড়াই। শীতলকুচির বুকে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 যুবকের মৃত্যু সারা রাজ্যকে স্তব্ধ করে দিল। এই ঘটনাটি শাসক দলের হাতে এক ভয়ঙ্কর অস্ত্র তুলে দিল। বিজেপিকে দমনকারী এবং বাঙালি বিরোধী হিসেবে দাগিয়ে দেওয়ার সুযোগ। সিএএ নিয়ে মতুয়া মহলে বিজেপির যে প্রভাব ছিল, তা মোকাবিলায় মমতা নিয়ে এলেন লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি। তিনি বুঝতে পেরেছিলেন মেরুকরণের রাজনীতির সবচেয়ে বড় ওষুধ হলো সামাজিক নিরাপত্তা। বাংলার কোটি কোটি মা বোনের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার এই প্রতিশ্রুতি নিঃশব্দে এক বিশাল মহিলা ভোট ব্যাংক তৈরি করলো, যা সমস্ত ধর্মীয় আর জাতিগত সমীকরণ ছাপিয়ে গেল। 2 মে 2021 জনগণনার দিন সকালে মনে হচ্ছিল লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, কিন্তু বেলা গড়াতেই দেখা গেল এক অবিশ্বাস্য সুনামি। খেলা হবে স্লোগানকে সত্য প্রমাণ করে তৃণমূল কংগ্রেস 211টি রেকর্ড ভেঙে 213টি আসন দখল করলো। বিজেপি 77-এ থমকে গেল। আর দীর্ঘ 75 বছরের সংসদীয় ইতিহাসে প্রথমবার বাম এবং কংগ্রেস শূন্য হাতে বিধানসভার বাইরে চলে গেল। এই ফল ছিল আক্ষরিক অর্থেই এক রাজনৈতিক ভূমিকম্প। মোদী শাহর বিশাল নির্বাচনী যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এক লড়াকু মেজাজের কাছে পরাজিত হলো। যদিও নন্দীগ্রামে
মমতা নিজে স্বল্প ব্যবধানে হেরেছিলেন, কিন্তু সেই পরাজয় তাঁর নৈতিক জয়ের কাছে ম্লান হয়ে গেল। এই নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় এটি কেবল একটি রাজনৈতিক দলের জয় ছিল না, এটি ছিল বাঙালির আঞ্চলিক আসমিতা জয়। বিজেপিকে বহিরাগত তকমা দিয়ে মমতা যেভাবে বাঙালি জাতীয়তাবাদকে উস্কে দিয়েছিলেন তা সফল হয়েছিল। আবার অন্যদিকে সংখ্যালঘু ভোট এককাট্টা হয়ে তৃণমূলের ঝুলিতে পড়ায় বিজেপির মেরুকরণ নীতি হিতে বিপরীত হয়েছিল। কিন্তু এই জয়ের পর থেকেই শুরু হলো এক নতুন কালো অধ্যায়, ভোট পরবর্তী হিংসা। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক কর্মীদের উপর আক্রমণ আর ঘরছাড়া হওয়ার ঘটনা গণতান্ত্রিক ব্যবস্থার উপর এক ধরনের বড় প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিল। জয়ী হয়েও মমতা শান্তি ফেরাতে হিমশিম খেলেন এবং কেন্দ্র রাজ্য সম্পর্কের তিক্ততা এক চরম পর্যায়ে পৌঁছালো। একাদশ পর্বের এই সমাপন আমাদের এক নতুন রাজনৈতিক বাস্তবতার সামনে দাঁড় করে দেয়। 2021 নির্বাচন বামপন্থীদের জন্য এক অস্তিত্বের সংকট। যে দল 34 বছর শাসন ছিল, আজ তারা বিধানসভায় নেই। অন্যদিকে বিজেপির প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করলেও তাদের ভেতরে শুরু হলো আদি বনাম নম্বের লড়াই। মুকুল রায়ের পুনরায় তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে শুরু হলো দলবদলের এক নতুন পালা। জয়ী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতির প্রধান বিরোধী মুখ হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা শুরু করলেন। কিন্তু এই বিশাল জয়ের ভেতরে লুকিয়ে ছিল নতুন নতুন দুর্নীতির তদন্ত আর নিয়োগ কেলেঙ্কারির মেঘ। আগামী দিনগুলোতে তৃণমূল সরকারকে এই কঠিন পরীক্ষায় ফেলতে চলেছে। পরবর্তীতে তথা শেষ পর্বে আমরা দেখব 2026-এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক চরিত্র। 2021-এর সেই মহাবিজয়ের পর কীভাবে শিক্ষা ও নিয়োগ দুর্নীতির জালে শাসক দলের ভাবমূর্তি ধাক্কা খেল, কীভাবে লক্ষ্মীর ভাণ্ডার বনাম ইডিসিবিআইয়ের লড়াই বাংলার রাজনীতিকে নতুন এক মোড়ে নিয়ে এলো। 2026-এর আগে পশ্চিমবঙ্গের মানুষ কি নতুন কোনো পরিবর্তনের কথা ভাবছে, নাকি তৃণমূলের এই জয়যাত্রা অব্যাহত থাকবে? এই ধারাবাহিক সিরিজের অন্তিম অধ্যায়ে আমরা খুঁজব বাংলার রাজনীতির ভবিষ্যৎ সম্ভাবনা। ইতিহাসের সেই ধুলোমাখা পাতাগুলো থেকে আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের রাজনীতির এই যে দীর্ঘ পথ চলা, সেখান থেকে আপনাদের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি? নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখুন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। যদি এই সিরিজটি আপনাদের ভালো লেগে থাকে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস নিয়ে আরও গভীর ধারণা পেতে চান, তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের স্বার্থে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের এই পশ্চিমবঙ্গের রাজনীতির মহাকাব্য সিরিজের পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে এই সিরিজের আগামী পর্বে, যেখানে আমরা উন্মোচন করব বাংলার ক্ষমতার অলিন্দে আরও কিছু অজানা কাহিনী। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন এবং নিজের ইতিহাসকে জানুন। নমস্কার।